কাটায় কাটায় সময় যখন ভোর ৫টা, আমি তখন চলে এসেছি রান্নাঘরের ডিপ ক্লিনিং করতে। হ্যাঁ বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব, কিন্তু সময় আর হয়েই উঠছে না। তো আজকে ভাবলাম যে না, সময়ের পিছনে ছুটলে হবে না, সময়কে আমাকে বেঁধে রেখে কাজটা করতে হবে। আর রান্নাঘর মানেই হচ্ছে লক্ষ্মীর বাস। তো আজকেও যেমন প্রণাম করে আমি রান্নাঘরে কাজটা শুরু করলাম, আর আজকের মতো কিন্তু আমি প্রতিদিনই রান্নাঘরে প্রণাম করে তারপরে কিন্তু রান্নাঘরে কাজকর্ম শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে লাইক করে দেবে, একটু কমেন্ট করে দেবে, আর নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থাকবে। আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। দেখো, রান্নাঘর মানেই কিন্তু কোটো কাটা, হাঁড়ি কড়াই থালা বাসন এগুলোরই কিন্তু বসবাস, আর এইগুলো নিয়েই কিন্তু তৈরি হয় একটা রান্নাঘর। তো প্রথমেই আমি কোটো কাটা যত ছিল, মশলার কোটো, তেলের কোটো, হলুদের কোটো, সমস্ত কোটো কাটাগুলো আমি বের করে নিয়েছি, আর এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আসলে যতই রান্নাঘরে তুমি এই কোটো কাটাগুলো রোজ ব্যবহার না করো, এগুলো হচ্ছে বড় কোটো কাটা, এগুলোর মধ্যে বেশি বেশি জিনিস থাকে, আর এখান থেকে নিয়ে আমি অল্প অল্প করে রান্না করি। যদিও এগুলো বেশি ব্যবহার করা হয় না, তবুও দেখবে একটা তেল চিটে ভাব কিন্তু হয়েই থাকে, আর রান্নাঘর মানেই কিন্তু তেল তেলে একটা ভাব। তাই প্রথমে এই বড় কোটো কাটাগুলো আমি ধুয়ে নিলাম। আর বলো তো কি, আমার কোটো কাটায় বেশি গ্রসারি আইটেম থাকে না, তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো আমার একটা ছোট্ট মুদিখানার দোকান আছে। তো ওই যখন লাগে দোকান থেকে অল্প অল্প সামান্য সামান্য সব জিনিসপত্র নিয়ে এসে রান্নাবান্না করি। আর যেই জিনিসগুলো একদমই না আনলে নয়, সেইগুলো এনে কোটোর মধ্যে গুছিয়ে রাখি। কিন্তু জানো তো বন্ধুরা, আমার না ভীষণ ইচ্ছে করে যে রান্নাঘরের প্রত্যেকটা কোটো একদম ভরপুর থাকবে, যেমন চাল ডাল চিনি তেল লবণ চানাচুর সমস্ত ধরনের গ্রসারি আইটেম একদম বয়ম ভর্তি ভর্তি থাকবে, এবং সেখান থেকে নিয়ে নিয়ে আমি রান্না করব। তো সেই শখটা পূরণ করতেই আমি কিছু কিছু জিনিস কোটোর মধ্যে এনে এনে ভরে ভরে ধুয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এই কোটো কাটাগুলো সব একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এই যে বাদবাকি আর যে কটা কোটো কাটা ছিল সেগুলো ভালো করে ধুয়ে মুছে আবার গুছিয়ে নিচ্ছি। আর ওই যে র্যাকের একটা ভাঙা অংশ দেখতে পাচ্ছ, এটা বড় র্যাকই ছিল, যেহেতু খুলে গেছে একটা পায়া, একটা র্যাকের পায়া, তো এরকম ছোট ছোট করে করে নিয়েছি। আমার এই মশলার কোটোগুলো সাজিয়ে নিতে অনেকটাই সুবিধা হয়। আর এদিকে লবণটাও ফুরিয়ে এসেছিল, তো এই জন্য লবণদানিটাও আমি ধুয়ে দিলাম, আর এখন ধুয়ে এটাকে উপর করে রাখবো। আর আমি এমনই করি, যে মশলাটা শেষ হয়ে যায় সেই মশলার কোটোটা না ধুয়ে আমি আর মশলা ভরি না। কি করি, সেই কোটোটা সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপর আমি আবার মশলা ভরি। এতে কিন্তু আমার কোটো কাটাগুলো পরিষ্কার থাকে, রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার থাকে। তারপর দেখো, গ্যাসটাকেও আমি ভালো করে মুছে নিচ্ছি। আর তোমরা তো আমার ব্লগে দেখোই, প্রত্যেক দিনে আমি একদিন দুদিন অন্তর অন্তর কিন্তু গ্যাস স্কচ ব্রাইট দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে রাখি। তাই কিন্তু আমার গ্যাস সবসময় চকচকেই থাকে। গ্যাস আমার নোংরা খুবই কম হয় বলতে গেলে। তো আজও ডিপ ক্লিন যেহেতু করছি, সেহেতু তো আমাকে গ্যাসটা ভালো করে মাজতেই হবে। তাই ভালো করে বাসন মাজার সাবান আর স্কচ ব্রাইট দিয়ে কিন্তু গ্যাসটা মুছে নিলাম। মুছে নিয়ে আর ছোট্ট একটা রান্নাঘর, তো চারিদিকে টাইলস বসিয়ে নিয়েছি তোমাদের আশীর্বাদে, এটুকু অন্তত করতে পেরেছি। তো সেই টাইলসগুলো কিন্তু তেল ছিটে ছিটে, যদিও রোজ হালকা হাতে মুছি, তবুও কিন্তু একটা তেল ছিটে ভাব রয়ে যায়। তো আজকে চেষ্টা করব পুরো ঘরটাই একদম সুন্দর করে চকচকে করে মুছে দিতে। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা, এটা একটু ধুলো ধুলো হয়েছিল, এটাও জল দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর জানো তো, আজকে মানি প্ল্যান্ট গাছটা সন্ধ্যাবেলা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। পাতাগুলো একদম এত সুন্দর চকচক করছিল, কী যে ভালো লাগছিল। কারণ জীবনে এই প্রথম একটা মানি প্ল্যান্ট গাছ আমার হাতে এত সুন্দর হলো। আমি অনেক মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি, কিন্তু এই গাছটার মতো সুন্দর কোনো গাছই কিন্তু
হয়নি। তাই এই গাছটা দেখলেই না মনটা পুরো ভরে যায়। ওই যে দেখলে ছোট্ট পাথরের অংশটুকু, সেটা হচ্ছে বেসিনের পাথরটা কাটা ছিল, সেই কাটা পাথরটা। এটা আমি আবার যত্ন করে রেখে দিয়েছি। ইচ্ছে আছে একটা চপার কেনার আর কাঁচি কেনার সবজি টবজি কাটার জন্য। আর ওই পাথরের টুকরোটা আমি এই জন্য যত্ন করে ঠিকঠাক করে গুছিয়ে রাখি, ওটার মধ্যে কিন্তু সবজি কাটতে বেশ ভালো হবে। তো যাই হোক, দেখো চকচকে করে গ্যাসটা মুছে, গ্যাসের টেবিল কিন্তু দুই সাইডেই ভালো করে মুছে এখন গ্যাসটাও জায়গায় আমি পেতে নিয়েছি। আসলে আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট, যদিও ছোট হয় তবুও কিন্তু এটা আমার কাছে স্বর্গ। আর কোনো মডুলার কিচেনের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। আমি আমার রান্নাঘরটাকে কিন্তু একটা মডুলার কিচেন হিসেবেই মনে করি। আসলে একটা রান্নাঘরের জন্য আমি বহু বছর, প্রায় 17 থেকে 18টা বছর অনেক কষ্ট করেছি। অনেক ছেলে মেয়ে গর্ভাবস্থায়, যখন প্রেগনেন্সি ছিলাম, ছেলে মেয়ে যখন পেটে ছিল, তখন ওই পেটে অবস্থা থাকাতেই আমি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কিন্তু রান্নাবান্না করেছি। যাই হোক, সব দিন চলে গেল, কষ্টের সেই দিনগুলো কিন্তু আজও ভোলার নয়। এই দিনগুলো কিন্তু আমি কখনোই ভুলতে পারবো না, কারণ এই একটা রান্নাঘরের জন্য বহু স্বপ্ন দেখেছি আর অনেক পরিশ্রম করেছি। আজ এত বছর পরে এই পরিশ্রমের ফল কিন্তু এই ছোট্ট রান্নাঘরটি। তাই এই ছোট্ট রান্নাঘরটি অনেক ছোট হলেও সবার কাছে, আমার কাছে কিন্তু একদম মন্দিরের সমান। ওই যে বললাম না, একটা মডুলার কিচেনের থেকেও কোনো অংশে কম নয়। কারণ আমি আমার রান্নাঘরটাকে চেষ্টা করি সবসময় একটা মডুলার কিচেনের রূপ দেওয়ার। যদিও জানি একটা মডুলার কিচেনে যা যা ফ্যান্সি জিনিস থাকার দরকার আমার রান্নাঘরে কিছুই নেই, তবুও যতটুকুই আছে, সামান্য যে যতটুকু জিনিসই আছে সেটা দিয়েই চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একটু মডুলার কিচেনের মতো সাজিয়ে রাখতে। আর ফ্রিজটাকেও এবার আমি হালকা হাতে একটু মুছে নিলাম। আর এই ফ্রিজটা জানো তো অনেকটাই শখের একটা জিনিস বলতে পারো। খুব যত্ন করে রাখি গো, এই ফ্রিজটাকে আমি অনেক যত্ন করে রাখি। এই ফ্রিজটার বয়স আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেল, কিন্তু ফ্রিজটা এখনও নতুনের মতো চকচক করে। কোনো একদিন একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো, কোনো একদিন কারো কাছে আমি ফ্রিজের ঠান্ডা জল খেতে চেয়েছিলাম। শুধু আমি একা ছিলাম না সেখানে আমার সাথে আমার মামার মেয়ে, আমার দিদিভাই ছিল আমার সাথে। তো আমরা দুজনই চেয়েছিলাম যে একজনের কাছে ফ্রিজের একটু ঠান্ডা জল খেতে, কিন্তু তার ঘরে ফ্রিজ থাকা সত্ত্বেও সে একদম মুখের ওপরে না করে দিল যে ফ্রিজে জল নেই, জল হবে না, আমি এখন জল রাখবো না। সেই বছর ভীষণ এত পরিমাণে গরম পড়েছিল, মানে কি বলবো বন্ধুরা, 2024-এ যে গরমটা পড়েছে সেই গরমটাই তখনও পড়েছিল, এরকমই একটা বাজে গরম। তো সেই দিনই আমি আর দিদি মনে মনে খুব একটা কষ্ট পেয়েছিলাম। কষ্ট পেয়ে তার পরের সপ্তাহতেই শুনি দিদিও ফ্রিজ কিনেছে, আবার আমিও ফ্রিজ কিনে ফেলেছি। তো যাই হোক, মানুষের খারাপ ব্যবহার, খারাপ সময় কিন্তু চলে যায়, কিন্তু সেগুলো মনে রয়ে যায় সারা জীবন। আমার ঘরটা প্রায় মোটামুটি ক্লিনের পথেই। আর বেসিনের কাজ যেহেতু এখন হয়ে গেছে সমস্ত ধোয়াধুয়ি, তো বেসিনটাকেও ভালো করে আমি চকচকে পরিষ্কার করে মেজে নিলাম। আর এখন দেখো নিমাইল দিয়ে ঘরের মেঝেটাকে পরিষ্কার করব। আপাতত এখনও আমাদের রান্নাঘরের ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি, কারণ নিচে যে র্যাকের দরজা জানালা লাগাতে হবে, আর তারপরে আমাদের মেঝে এখনও ঘষা হয়নি। তো মিস্ত্রি দাদা আজকে আসবে কালকে আসবে বলে আর আসেনি এখনও। তো আসবে, খুব শীঘ্রই চলে আসবে, এসে আমাদের মেঝেটা ঘষে যাবে। কারণ এটা তো কন্ট্রাক্টের কাজ আর আমাদের টাকা পয়সা পুরোই ক্লিয়ার করা, কিন্তু মিস্ত্রি দাদার সময়ের অভাবে আসতে পারছে না। আর বেসিনের মুখটাকেও কিন্তু সুন্দরভাবে কাটা হয়নি, আর এগুলো কিন্তু এখনও কাজ করা বাকি আছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের ডিপ ক্লিনিংয়ের কাজ কিন্তু একদম কমপ্লিট। জায়গার জিনিস জায়গায় সব রেখে দিয়েছি। দেখো, কোনো মডুলার কিচেনের থেকে কিন্তু কোনো অংশে কম যায় না। তো আমার কিচেনটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, কারণ এটা আমার অনেক অনেক সাধনার ফল এবং অনেক কষ্টের ফল। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, দেখা হবে কালকে।